আপকি আদালতে পপ আর র‍্যাপ স্টার বাদশার উপর অভিযোগ হলো যে ইনি ভীষণ রকম কনফিউজড থাকেন। বাদশাহ, আপনার আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোদিয়া, আর ডাক নাম বিট্টু। র্যাপারের নাম কুল ইকবাল, আর পাবলিকের কাছে বাদশাহ। আচ্ছা, নাম নিয়ে এত কনফিউশন কেন? স্যার, মা আদিত্য রাখতে চেয়েছিল, বাবা প্রতীক রাখতে চেয়েছিল। জানি না, ওনাদের হয়তো নিজের উপর ভরসা ছিল না, তাই বললেন যে দুটোই নাম রেখে দেবো। সিং সিসোদিয়া হলো সারনেম। দুজনেই তো গ্রামের মানুষ, গ্রামে তো কেউ আদিত্য প্রতীক বলতে পারতো না। তখন সবাই বললো একটা ছোট নাম রেখে দাও, তখন বিট্টু হয়ে গেল। তারপর বিট্টু বলে ডাকলো। তারপর যখন আমি র্যাপ করতে শুরু করলাম ইংলিশে, তখন আমার একটা ইমেল আইডি ছিল, কুল কিছু একটা হতো, ইয়াহুর না হটমেল ছিল। হ্যাঁ, এটাই ছিল। তখন কুল ইকুয়াল নাম হয়ে গেল। তারপরে তখন আমি ভাবলাম নামের মধ্যে তো কোনো ওজন নেই, আমার শরীরে যতটা ওজন আছে। তারপর এটা বাদশা হয়ে গেল। হ্যাঁ, শুধু নামেই নয়, কাজেও বটে। হ্যাঁ, আমি আপনার জন্য একটা র‍্যাপ লিখেছি। BHU এ প্রথম এলাম, মেসে এনরোল করলাম, ওখান থেকে পালিয়ে স্টিফেনে এলাম, সেটাও তাড়াতাড়ি ছেড়ে দিলাম। আমি সবাইকে কনফিউজ করলাম। বাবা বানালেন ইঞ্জিনিয়ার, চাকরি বানিয়ে দিল গেটকিপার। কিন্তু আমি তো হতে চাইছিলাম পপুলার, হয়ে গেলাম র্যাপার। এটা কিন্তু দারুণ। একদম। আজ আপনাকে র্যাপ করতে থেকে খুব ভালো লাগলো। কারণ আমি যখন বাবাকে বলেছিলাম যে র্যাপার হতে চাই, উনি জানতেন না র্যাপিং কি জিনিস। তখন আমি ওনাকে বোঝালাম যে, উনি বললেন যে তুই কি করতে চাস সেটা বুঝিয়ে বল। উনি তো সিঙ্গারকে জানতেন কিন্তু র্যাপারকে জানতেন না। তাই আজ আমি ওনাকে বলতে চাই যে বাবা দেখো, আমি করে দেখিয়ে দিয়েছি। আমাকে র্যাপ করতে বাধা দিতে তুমি আমাকে র্যাপ করতে বাধা দিতে, কিন্তু আমি দুনিয়াকে শিখিয়ে দিলাম। কিন্তু র্যাপার হওয়ার কারণে আলু টিকিয়া বেশি খেয়েছেন না বাবার মার বেশি খেয়েছেন? দুটোই। দেখুন, বাবার হাতের মার তো খুব দরকারি জিনিস। আমি মনে করি যে বাবার হাতের মার খায়নি সে কোনোদিনই ঠিক মানুষ হয়নি। মানে হলো বড় হয়ে যায়, কিন্তু মানুষ হতে গেলে বাবার মার খুব দরকার। আর আলু টিকিয়া আমি অনেক খেয়েছি স্যার। বিট্টু টিকিয়াওয়ালা ছিল একজন, সে খুব নাম করা টিকিয়াওয়ালা ছিল। টিউশন পড়তে যেতাম রানীবাগে, দোকানটা মোটামুটি 10 পায়ে দূরত্ব ছিল। তার টিউশন শেষ হতেই খুব টিক্কি খেতাম। তো যখন ক্লাস 5-এ ছিলেন, তখন যে মেয়েটাকে সবসময় দেখতেন তাকেও টিকিয়া খাইয়েছেন? আরে বাদশা স্যারের তখন থেকে অ্যাফেয়ার চলছে নাকি? শুধু দেখতেই থাকতাম আমি। একেবারে কিচ্ছু করলেন না? না, ক্লাস 5 থেকে 8 ক্লাস পর্যন্ত আমার বেঞ্চ পার্টনার ছিল। তাই এখন ও একজন অনেক বড় ডাক্তার, কিন্তু আমার বেঞ্চ পার্টনার ছিল। আর ও যখন আমার সাথে কথা বলতো তখন আমি ওই দিকে তাকাতাম না, আমি ওকে দেখিনি। তাই যখন ক্লাস 8-এ ও যখন আমাকে রাখি পড়ালো, বললো সম্পর্ক একটা গড়েই ছাড়বো। কারণ যে আইডিয়াগুলো ছিল লড়কি বিউটিফুল, এগুলো কি সেখান থেকে শুরু হয়েছে? স্যার অ্যাকচুয়ালি আমার আইডিয়া ছিল না এটা। আমি বিকাশপুরতে বসেছিলাম আর আমরা মোমো টোমো খাচ্ছিলাম। আমার এক বন্ধু ছিল, ও এই চুল শব্দটা খুব ব্যবহার করত, তাই এই আইডিয়াটা আমার ওখান থেকে এসেছে। আর अभी तो পার্টি শুরু হুই হ্যায়, এটা আমার আইডিয়া ছিল স্যার, এটা আমার আইডিয়া ছিল। এটা আমার একজন কাকাবাবু আছেন, সব কথাতেই বলতেন अभी तो পার্টি শুরু হুই হ্যায়। তখন আমি বললাম যে এটাও কাকাবাবুরই আইডিয়া, কিন্তু আমি এদিক ওদিক থেকে এইসব আইডিয়াগুলো নিতে থাকতাম। আপনি যেমন সব জিনিসের নিউজ দেখতে পান, আমি সব জিনিসের লিরিক্স দেখতে পাই। কিন্তু যখন প্রথমবার
আপনি সঙ্গীত নিয়ে মুম্বাই গেছিলেন, হ্যাঁ, সেখানে প্রডিউসার উদাহ হয়ে উদয় গিয়েছিল। হয়ে গেছিল। তো স্যার, মুম্বাই সম্পর্কে শুনেছিলাম ওখানকার লোকজন ঠিকঠাক নয়। আমি কি করে জানবো আমিও ভুলভাল লোকের পাল্লায় পড়বো? একজন প্রডিউসার ছিলেন, অনেক বড় প্রডিউসার, আমাকে প্রথমে দিল্লির বাড়িতে ডাকলেন, অনেক বড় বাড়িতে ডাকলেন, মানে বাড়িটা এমন যে তার জন্য গুগল ম্যাপের দরকার। তো ডাকলেন, বসালেন, খুব আদর যত্ন করলেন, বললেন আমি তোমার অনেক নাম শুনেছি। আমি ভাবলাম আমার তো এত নাম নেই যে আপনি এত শুনেছেন। বললেন তোমার গানের প্রয়োজন। আমি বললাম ঠিক আছে, গান বানিয়ে দেবো, আমার এত টাকা চাই। উনি অ্যাডভান্স দিলেন, বেশ কয়েক হাজার টাকা অ্যাডভান্স দিলেন। আমি বললাম ঠিক আছে। উনি বললেন 1 সপ্তাহের মধ্যে মুম্বাই চলে এসো। তখন আমি যে টাকাটা পেয়েছিলাম সেই টাকা দিয়ে ফ্লাইটের টিকিট কাটলাম আর মুম্বাই গেলাম, আর স্টেশনে চক করে বিজনেস ক্লাস করে নিলাম। আর এখন তো আমি তো স্টার হয়ে গেছি। ওনাকে ফোন করলাম, রিসিভ করছেন না। তারপরে 5 স্টার হোটেলে বুক করেছিলাম। ভাবলাম ঠিক আছে, এসেছি যখন হোটেলে থেকেই যাই। তারপর উনি উধাও হয়ে গেলেন। তারপরে আবার শিল্পা ম্যামের একটা দীপাবলি পার্টি ছিল কিছুদিন আগেই, সেখানে ওই লোকটার সাথে আমার দেখা হলো। আমার তো মনে ছিল না এই লোকটাই সে। উনি আমাকে বললেন হাই ব্রাদার, হাই ব্রাদার। আমি বললাম কি আপনি? আমি তো আপনাকে চিনি না। এমনিতে আমার স্মৃতিশক্তি ভালো, মুখটা মনে থাকে কিন্তু নাম মনে নাও থাকতে পারে। তখন বললাম আপনার মনে আছে দিল্লিতে আমার সাথে দেখা হয়েছিল? আমি বললাম না। তো তো বলছে যে আমাকে সিনেমা তৈরি করছিলাম, আপনাকে দিয়ে গান লিখেছিলাম, এখানে ওই শাস্ত্রী পাকার একটা বিরাট বাড়ি, সেখানে ডেকেছিলাম। আমি বললাম যে তুই? তখন বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বললাম তুই কি জানিস তোর জন্য কি গান বানিয়েছিলাম? বলো না। আমি বললাম আবি তো পার্টি শুরু হইয়া। এই গানটা ওর জন্যই বানিয়েছিলাম। তো তারপর মই মই হয়ে গেল। লোকজন ভাবে যে বাদশাহ তো বড়লোক বাড়িতে জন্ম নিয়েছে, হ্যাঁ, বাদশাহ তো নিজের জীবন শুরুই করেছে সিলভার স্পুন দিয়ে। আমি এমন একটা বাড়িতে জন্ম নিয়েছিলাম, মানে দিল্লিতে এই ধরনের বাড়ি আছে, ফ্রন্ট আর ব্যাক থাকে, সরু গলি থাকে। আর আমাদের যে বাড়িটা ছিল সেটা ভাড়া বাড়ি ছিল, 2টো রুম ছিল, সেখানেই থাকতাম আমরা। আর যে সরু গলিটা ছিল সেটাই ছিল আমাদের প্লেগ্রাউন্ড। কনস্ট্রাকশনের জন্য যখন যেখানে মাটি ফেলা হতো সেটাই আমাদের প্লেগ্রাউন্ড হয়ে যেত। কেউ যদি ইট রেখে দিত তাহলে তার উপরেই খেতাম। ওখানে সাইকেল চালানো শিখেছিলাম, ওই জায়গাতে জন্ম নিয়েছিলাম। আর কিন্তু আমার বাবা মা আপব্রিঙ্গিংয়ে কোনো খামতি রাখেনি। আর মানে ক্ষমতার বাইরেই করেছেন, যাই করেছেন। আমার মনে আছে একটা খুব বড় টাইমেক্স ঘড়ি ছিল, এই সময় খুব দামি ঘড়ি ছিল, সেটা সংবাদপত্র অ্যাড দিয়েছিল। আমি সেই অ্যাডটা কেটে বাবার ব্রিফকেসে রেখে দিয়েছিলাম। উনি যখন অফিস যাচ্ছিলেন, স্কুটারে করে যাচ্ছিলেন। আমার মনে আছে আমি যখন বিকালবেলা খেলছিলাম, উনি ঘড়িটা বের করে আমার হাতে দিলেন। আর ঘড়িটা খুব দামি ছিল। আপনি যেসব গান করেন, যেসব র্যাপ করেন, যে ধরনের সিঙ্গিং করেন, তো বাবা মার সেসব গান পছন্দ? হ্যাঁ, মা তো খুবই ক্রিটিক করে যে এই গানটা তো চলবে, এইটা তোর করা উচিত হয়নি। স্যার যেমন একটা শানাক গান ছিল, ওটা নিয়ে খুব বিবাদ হয়েছিল, খুব পোলারাইজড ওপিনিয়ন ছিল আমার বাড়িতে। মা বলেন যে ঠিক আছে, বাবা বলেন ঠিক নেই, ওর এরকম করা উচিত হয়নি। তা এইসবই চলতে থাকে, কিন্তু বাড়িতে বেশি কাজের কথা হয় না। তো কি নিয়ে কথা হয়? ওনারা শাসন করেন, তুই ঠিক সময় ঘুমাস না, ঠিক সময় খাওয়া দাওয়া করিস না, নিজের হেলথের দিকে নজর দে। আর আত্মীয় স্বজনদের খুব সমালোচনা করেন, সারাক্ষণ সমালোচনা হয়, কাকে এটা করেছে, মামি এটা করেছে, পিসি এটা করেছে। এগুলো তো আমি খুব মজা পাই। আমি লড়কি বিউটিফুল বলে চুল হয়ে যাই। অনেক সময় এরকম মনে হয় যে আপনার লাইফে এত কনফিউশন যে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে নেন। আপনি একটা টিভি চ্যানেল লঞ্চ করেছেন, বলেছেন আমি MTV-কে বিট করে দেব। আমার মনে একবার এসেছিল যে আমি একটা টিভি চ্যানেল করব আর MTV-কে পুরো শেষ করে দেব। 6 মাসেই শেষ। 6 মাসের মধ্যে চ্যানেল বন্ধ হয়ে গেছে। তারপর আপনার ফিল্ম তৈরি করার শখ হলো? হ্যাঁ, ভুল করে আমি প্রথম ফিল্ম বানিয়েছিলাম, সেটা হিট হয়ে গেল। তারপর আর কি, আমার চেয়ে বড় প্রডিউসার নেই, স্ক্রিপ্টও আমি লিখতে পারি। আর কি, দ্বিতীয় ফিল্ম বানালাম, মাত্র 35 লক্ষ টাকা আসলো। হ্যাঁ, মাত্র। আসুন পাবলিকের থেকে জেনে নিই, কেউ প্রশ্ন করতে চান কি? আপনার মনে হচ্ছে এটি নিমন্ত্রণ আলবত,
কিন্তু আপনাকে বলে দিই, এটি হলো রাজত বাবুর আদালত, এর থেকে সাবধানে থাকবেন। বিপদ আসতে চলেছে। এবার বিপদ আসছে। হ্যাঁ তাই। এটা আমি আপকে আদালতে প্রথমবার দেখছি যে র্যাপারের মতোই প্রশ্ন করা হচ্ছে। উত্তরটা এরকম এক্সপেক্ট করবেন না। বলুন। আপনি শাহরুখ খানের মুভি থেকে নিজের নাম বাদশাহ তো রেখে দিলেন, হ্যাঁ। কিন্তু শাহরুখ খান আপনার জন্য কি করেছেন? আমার তো মনে হয় শাহরুখ খানের আমার জন্য কিছু করার প্রয়োজন নেই। পৃথিবীতে উনি আছেন, এটাই অনেক কিছু করেছেন। আমি হলাম ওনার অনেক বড় ফ্যান, বিশাল বড় একজন ফ্যান। অনেক মানুষই ওনার বিশাল বড় ফ্যান, কিন্তু উনি আমার জন্য একটা স্পেশাল জিনিস করেছেন। উনি একটা কাজের কথা বলেছিলেন, ওনার এক টিম আছে, তার জন্য গান তৈরি করতে বলেছিলেন আমাকে। তারপর আমি গানটা তৈরি করে ওনাকে দিলাম। ওনার পূজা ম্যাম আছেন ম্যানেজার, উনি জিজ্ঞেস করলেন টাকা পয়সার কথা। আমি বললাম যে ম্যাম আমি ধন্য হয়ে গেছি, আমি তো সুযোগ পেয়েছি ওনার সাথে কাজ করার। বললেন তুমি পাগল নাকি, তুমি বলো। বললাম আমার একটা প্লে স্টেশন দরকার, নতুন প্লে স্টেশন মার্কেটে এসেছিল, প্লে স্টেশন 5। তো বললো ঠিক আছে, ঠিক তো? আমি বললাম হ্যাঁ, কিন্তু আমি বললাম এখনো লঞ্চ হয়নি। তখন বললাম মানে? আমি বললাম ওটা এখনো ইন্ডিয়াতে লঞ্চ হয়নি, কিন্তু আমার ওটা চাই, ইন্ডিয়াতে সবার আগে চাই। তখন আমার কাছে যখন ফোনটা এলো, তখন 1 সপ্তাহের মধ্যে স্যারের মেসেজ এলো, ছবি সহকারে প্লে স্টেশন তোমার জিনিসপত্র বাড়িতে এসে গেছে, কোথায় পাঠাবো? তো সবার প্রথমে যে সেই প্লে স্টেশনটা ইন্ডিয়াতে এসেছিল, ওটা শাহরুখ খান স্যার আমাকে, আমি এতটাই বোকা, এতটাই মূর্খ, আমি স্যারকে দিয়ে সাইনও করাইনি। তো কি বলবো, যাক সেটা এক ভিউয়ার আমাকে প্রশ্ন পাঠিয়ে জিজ্ঞেস করেছেন যে ট্যাটু বানিয়েছেন সেটা নিয়ে আপনি খুবই এম্বারেস হয়ে যান, হাতে যে ট্যাটুটা বানানো আছে। এই যে ট্যাটুটা রয়েছে না, এইটা যদি আপনি ফোকাস করেন, এটা হলো একটা ভাঙা হৃদয় যার মধ্যে ব্যান্ডেড লাগানো আছে। এটা 35 বছর বয়সে যদি কেউ করায় ভালো লাগে না। জানি না আমি কেন করেছিলাম, বলতে পারবো না। সবাই এটা জানতে চায় যে সে কে ছিল যে আপনার মন ভেঙে দিয়েছিল। কেউ একজন ছিল স্যার, এখন তার ছেলে মেয়ে আছে, একটা হাজবেন্ড আছে। কেন, মানে কি দরকার, তার একটা সংসার আছে, তাই একজনই ছিল না অনেকে ছিল? না, ভাঙার মতো একজনই ছিল, বাকি কি হয়েছে। কখনো কখনো স্যার আর্টিস্ট মানুষরা এত পাগল হয় যে জেনে শুনে ধোকা খেয়ে যায়, মানে জেনে শুনে, মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে যায় যে হ্যাঁ হ্যাঁ করে যে কোনো ব্যাপার না, যাতে আরো ভালো সুর বেরোয়। হ্যাঁ কিছু তো আছে, মানে কিছু তো অদ্ভুত ধরনের মানুষ। আচ্ছা, তাহলে তাই মন করে। ভাঙলে লাভটা কি হয়? অনেক লাভ হয় স্যার, ভালো হিট গান তৈরি হয়ে যায়, অনেক লাভ হয়। তো মন ভাঙার পর কোন গানটা বেরিয়েছিল? আমি একটা গান করেছিলাম স্যার, লাইট বন্ধ টিভি অন হয় না, আমি আমার ঘরে ঠিক করে শুই না, আমি ওল্ড স্কুল, আমার মুভ অন হয় না। স্যার আমরা অদ্ভুত মানুষ, ভালোবাসার পেছনে দৌড়াই, আর যখন ভালোবাসা পেয়ে যাই তখন ভালোবাসার কাছ থেকে দূরে সরে যাই। তাই এই দ্বিধাদ্বন্দ্ব কেন সেটা বুঝতে পারি না।